বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 16 নভেম্বর 2024। আমি আপনাদের রিকোয়েস্টের কয়েকটি শেয়ার নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আজকে আলোচনা করব বন্ধের দিন। এবং আপনারা যারা আজকে আমাকে প্রথম শুনছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার সঙ্গে থেকে আপনাদের যদি কোনো অনুরোধের শেয়ার থেকে থাকে তাহলে আপনারা সেটি আপনাদের কমেন্টসে গিয়ে রিকোয়েস্ট করলে আমি আপনাদের সেই শেয়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন, আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আশা করি আপনারা প্রত্যেকেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আজকে বন্ধের দিন, শনিবার। আমরা আসলে যারা মার্কেটে বিনিয়োগে থাকি তারা আসলে বন্ধের দিনটাকে আসলে ওইভাবে উপভোগ করতে পারি না। আমরা চাই যে আসলে আমাদের বাজার কন্টিনিউয়াসলি চলতে থাকুক। আমরা এবং আশা করি যেন আমার শেয়ারটি একটু গত দিনের তুলনায় যেন সামনের দিকে আরো ভালো করে। কিন্তু দিন শেষে দেখা যায় যে আসলে ইন্ডেক্সের কারণে, মার্কেটের বিভিন্ন নিউজের কারণে আসলে মার্কেট পড়তে থাকে এবং আমাদের শেয়ারগুলো নেগেটিভ হয়। একই সঙ্গে আমাদের পোর্টফোলিওতে আমাদের যে মাইনাস সেটিও বাড়তে থাকে এবং লসের পরিমাণটাও বৃদ্ধি পায়। তো আমি সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব যেন আপনারা অ্যানালাইসিস শোনেন এবং অ্যানালাইসিস দেখেন। আপনারা এখানে যদি 15 মিনিট 10 মিনিট সময় ব্যয় করেন আপনার দিন থেকে, তাহলে আপনার এই সময়টি ব্যয় হবে না। তো আমি চাইবো যে আপনারা এটি নিয়মিত শুনবেন এবং আপনাদের যেই দুর্বলতা সেটি আপনারা এই আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। এবং আমরা যারা বিনিয়োগে আছি আমরা সকলেই এই মুহূর্তে কিন্তু আমাদের যে পোর্টফোলিও সেটি কিন্তু লসে রয়েছে, সেটা আমরা স্বীকার করি। এবং কেউ যদি বলে থাকে যে সে অনেক লাভে আছে বা ইয়ে আছে, সেটা সে থাকতে পারে, তবে এর সংখ্যা কিন্তু খুবই কম। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি আপনাদের রিকোয়েস্টের কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার এই আলোচনা শুনবেন, এটাই আমার প্রত্যাশা। তো আমি প্রথমেই আপনাদের যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বীজ হ্যাচারি। তো বীজ হ্যাচারি নিয়ে আমার যে আলোচনা সেটি কিন্তু আমি আমার এই চ্যানেলে পূর্বেও করেছিলাম। তো আজকে আবার নতুন করে রিকোয়েস্টের কারণে আমি বীজ হ্যাচারি নিয়ে আবার আলোচনা করছি। তো বীজ হ্যাচারি যেটি আমরা জানি যে বীজ হ্যাচারি শেয়ারটি কিন্তু কিছুদিন আগে বি ক্যাটাগরিতে রূপান্তরিত হয়। তার আগেও কিন্তু শেয়ারটি বি ক্যাটাগরিতে ছিল, কিন্তু মাঝে কিছুদিন ডিভিডেন্ডকে কেন্দ্র করে ডিভিডেন্ড ডিসবার্সড না করার কারণে এই শেয়ারটি কিন্তু আমরা জেড ক্যাটাগরিতে রূপান্তরিত হতে দেখি এবং পরবর্তীতে এই শেয়ারটি কিন্তু আবার বিনিয়োগকারীদের এই ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে কিন্তু শেয়ারটি আবার এই বি ক্যাটাগরিতে পরিবর্তন হয়। শেয়ারটির এখন পর্যন্ত আমরা রেকর্ড ডেট জানতে পারিনি, তবে আশা করছি হয়তো খুব নিকটবর্তী সময়ে শেয়ারটির রেকর্ড ডেট হবে, অর্থাৎ আগামী সপ্তাহে হয়তো এই বীজ হ্যাচারির আমরা রেকর্ড ডেট জানতে পারবো। তো আমরা এই শেয়ারটিতে আমরা যেটি লক্ষ্য করছি, এই শেয়ারটি কিন্তু একটি ডাব্লু প্যাটার্ন আকৃতিতে এবং ছোট ছোট মুভমেন্ট নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই শেয়ারটির যে অবস্থান, আমার কাছে মনে হয় যে এই শেয়ারটি যদি সামনের দিনে এই 53 টাকা 93 টাকার যে ইটা আছে, বাধাটা আছে, এটি যদি শেয়ারটি পার করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি তার এই 97 টাকা 20 পয়সা যে ইয়ারলি হাই সেটিকে কিন্তু ক্রস করবে এবং সেটি যদি সে ভালোভাবে ক্রস করতে পারে তাহলে শেয়ারটি হয়তো সামনে আরো ভালো আমরা মুভমেন্ট দেখতে পাবো। তো শেয়ারটির আরএসআই আমরা দেখতে পাচ্ছি 59। এই অবস্থাতে শেয়ারটির আরএসআই এবং আজকে শেয়ারটির নেগেটিভ আমরা দেখেছি 10 পয়সা। তো নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেও কিন্তু এখানে শেয়ারটির পজিটিভ ক্যান্ডেলই আসছে। তো আগামী দিন হয়তো বাজার পজিটিভ থাকলে হয়তো শেয়ারটি আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো এবং এই মুভমেন্টটা যদি ভালো থাকে তাহলে শেয়ারটি হয়তো 93 টাকা 30 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আবার আপ ট্রেন্ডে চলে যাবে। এবং শেয়ারটির আমরা একটা গ্র্যাজুয়ালি ভলিউম দেখতে পাচ্ছি, যে 7 লক্ষ 3 লক্ষ এবং আজকে 7,85,000 ভলিউম তৈরি করে। এখানে শেয়ারটি আমরা ভলিউম ড্রাই ভলিউম দেখেছিলাম এবং প্রায় অ্যাকশনও কিন্তু এইখানটাতে শেয়ারটির হয়নি, একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে কিন্তু শেয়ারটি গিয়েছে। তো এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি আমরা জানি 97 টাকা 20 পয়সা এবং ইয়ারলি যে লো 41 টাকা। তো এই শেয়ারটির যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, হয়তো আগামী দিনে এই শেয়ারটি আরো
ভালো করার পসিবিলিটি রয়েছে। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে রয়েছেন তাদের আমি বলব এই মুহূর্তে শেয়ারটি বটম প্রাইসে। তো এই মুহূর্তে বিনিয়োগে এই শেয়ারটিতে না গিয়ে এই শেয়ারটি যদি সামনে যে ৳৯৩ এই লেভেলটা রয়েছে, এই ৳৯৩ ক্রস করে অর্থাৎ ৯৩.৩০ যদি ক্রস করে শেয়ারটি স্টেবল হয়, তারপরে আপনারা এই শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন, বা ৳৯৭.২০ উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে এই শেয়ারটিতে এন্ট্রি নিলে হয়তো প্রফিট টেকিং করতে পারবেন। এই শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 4 কোটি, এবং পাবলিক হোল্ডিং কিন্তু ১,৮২,০০,০০০। এছাড়াও এই শেয়ারটির যে ইপিএস আমরা ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার যে ইপিএস দেখেছি, এটিও কিন্তু শেয়ারটির পজিটিভ এখন পর্যন্ত, এবং অ্যানুয়াল ইপিএস হয়তো সামনে আমরা রেকর্ড ডেটে সে আগে জানতে পারবো। তো এই হচ্ছে মূলত বিসিএসআর-এর এই শেয়ারটি, ফুড অ্যানালাইডের। তো আপনারা এই শেয়ারটিতে লক্ষ্য রাখতে পারেন, আগামী দিনে হয়তো এই শেয়ারটি ভালো করবে। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি আইটি সেক্টরের একটি শেয়ার, সেটি হচ্ছে জেনেক্স ইনফোসিস। তো জেনেক্স ইনফোসিস নিয়ে এর আগেও আলোচনা করেছি, তো এখন সেটার রিভিউ দিচ্ছি বলতে পারেন। তো আমি এর আগে জেনেক্সিল নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি জেনেক্সিলের যে প্রাইস ছিল ৳২৫ বা ৳২৫ এই লেভেলে এই শেয়ারটিতে প্রাইস ছিল। পরবর্তীতে এই শেয়ারটি আমরা আবারও আপ ট্রেন্ডে দেখি এবং সেখানে থেকে শেয়ারটি কিন্তু ৳৩১.৪০ হাই তৈরি করে। পরবর্তীতে শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এই শেয়ারটি আমরা যতটুকু জেনেছি বা দেখেছি শেয়ারটির নিউজ, সেটা হচ্ছে এই শেয়ারটির কিন্তু পি রেশিও 10.18, অর্থাৎ এখানে খুব ভালো এই শেয়ারটিতে বিনিয়োগ করা যায়, এবং এই শেয়ারটির ইপিএস ফার্স্ট কোয়ার্টার ইপিএস কিন্তু নেগেটিভ আসছে, তবুও এই শেয়ারটির যে নেট অ্যাসেট ভ্যালু এটি কিন্তু ক্রমান্বয়ে শেয়ারটি বৃদ্ধি পেয়েছে, এবং বর্তমান গত বছরের তুলনায় এই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 21.23, এবং এই শেয়ারটি গত বছর ডিভিডেন্ড ও সঙ্গে কিন্তু স্টক দিয়েছিল। তো এই বছর কিন্তু শেয়ারটি ভালো ক্যাশ দিতে পারেনি, মাত্র 3% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ দিয়েছে। তো এই শেয়ারটি আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার, অর্থাৎ আগামীকালকে 17 তারিখ, এবং ওই অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু এই শেয়ারটির রেকর্ড ডেট, এবং রেকর্ড ডেটের আগে হয়তো শেয়ারটি আমরা একটা ছোটখাটো মুভমেন্ট দেখতে পাবো, এবং সেক্ষেত্রে হয়তো শেয়ারটির প্রাইস হয়তো ৳৩৩ আশেপাশে হয়তো আসবে, এবং এই শেয়ারটি যদি ৳৩৩ সফলভাবে ক্রস করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি আমরা এই ৳৪৫ থেকে ৳৪৬ এই লেভেলে এই শেয়ারটি চলে আসতে পারে। তো আইটি সেক্টর যেহেতু একটু স্লো মুভমেন্টে আছে, এবং আইটি সেক্টর আপনারা জানেন যে এই জেনেক্স ইনফোসিস গত বছর কিন্তু গভর্নমেন্টের সাথে একটা চুক্তি করে কিন্তু এই শেয়ারটিকে অনেক উপরে নিয়ে যাওয়া হয়, ৳১৯০-৮৫ পর্যন্ত এই শেয়ারটি আমরা সেল হতে দেখেছি। পরবর্তীতে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে, এবং এই সরকার পতনের পরে এই শেয়ারটি কিন্তু তার দীর্ঘ ডাউন ট্রেন্ড কিন্তু অব্যাহত রেখেছে। তো এই শেয়ারটিতে সাধারণ বিনিয়োগকারীদের অনেক 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 জায়গায় কিন্তু বিনিয়োগ রয়েছে, এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের আসলে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মাফিক কিন্তু আমরা এই শেয়ারটিকে এখন পর্যন্ত রোল প্লে করতে দেখিনি। তবে এখন যেটা মনে হয় যে এই শেয়ারটি কিন্তু সামনের দিনগুলোতে হয়তো, যেহেতু এটি দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে রয়েছে এবং ডাউন ট্রেন্ড থেকে শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, তো এই শেয়ারটিতে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখতে পারেন। এই শেয়ারটিও হয়তো আমরা একটা রোল প্লে করতে দেখতে পারি, এবং সেটা হয়তো এই এই ৳৪৪-৪৫ এই পর্যন্ত আসবে। তবে তার আগে এই শেয়ারটিকে অবশ্যই ৳৩৩ এবং ৳৩৮-৩৭ এই বাধা দুটি অতিক্রম করতে হবে। শেয়ারটি দীর্ঘদিন না, আমি বলব ২-৩ সপ্তাহ আমরা এই শেয়ারটিকে দেখছি, এটা কিন্তু সে গ্র্যাজুয়ালি ভলিউম করছে। তো আপনাদের একটু যদি শেয়ারটির লাইফ সার্কেল দেখাই, এই দেখেন এখানে শেয়ারটিতে ভলিউম করেছিল, অর্থাৎ এইখানে শেয়ারটির প্রাইস ছিল ৳৬৫, এবং এইখানে কিন্তু শেয়ারটির প্রাইস হয়েছিল ৳৭৬, অর্থাৎ ৳১০ একটা আমরা প্রাইস গ্যাপ দেখেছিলাম। আমরা যদি এই দিকে একটু দেখি, এইখানে আমরা শেয়ারটির প্রাইস দেখেছিলাম ৳১১২, এখানে কিন্তু শেয়ারটির ভলিউম ছিল, এবং গ্র্যাজুয়ালি সে কিন্তু ভলিউম করে। এখানে শেয়ারটির ভলিউম কমে এখানে প্রাইস হয়ে যায় ৳৭০, পরবর্তীতে ভলিউম পেয়ে কিন্তু সেটি আবার ৳১০৭ হয়ে যায়। তো এই জেনেক্সিল যখনই ভলিউম পায় সে কিন্তু একটা কন্টিনিউ ভলিউম তৈরি করে, এবং সেই ভলিউম যখনই সে বৃদ্ধি করে তখনই কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়। তো আপনারা এই শেয়ারটি দিয়ে নজর রাখতে পারেন। এই শেয়ারটিও হয়তো সামনের দিনে
ভালো করবে। এরপরে আমি একটা ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এই কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে একটু দেখি। আজকে শেয়ারটির প্রাইস অ্যাকশন গত বৃহস্পতিবারে হয়েছে প্রাইস অ্যাকশন, এবং এই প্রাইস অ্যাকশনে শেয়ারটি আমরা ৳১.৪০ মূল্য বৃদ্ধি করতে দেখেছি, এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টে রয়েছে আপনারা জানেন, এবং সেক্টর ওয়াইজ এই নভেম্বর ডিসেম্বরে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে মুভমেন্টে দেখি, ঠিক তেমনটাই লক্ষ্য করছি। তো এই শেয়ারটি আমার কাছে যেটি মনে হচ্ছে যে হয়তো শেয়ারটি এই ৳৩০.৫০ এই লেভেলে এসে শেয়ারটি কারেকশন মোডে আসতে পারে। তবে এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে শেয়ারটি গতকালকের যে হাই ছিল তার উপরে শেয়ারটি ক্লোজ দিয়েছে, এবং শেয়ারটি কিন্তু ভলিউম পেয়েছে, অর্থাৎ ৬,০৯,০০০ ভলিউম পড়েছে। গ্র্যাজুয়ালি সে কিন্তু ভলিউম করছে, আনইউজুয়াল ভলিউম এই কন্টিনেন্টাল শেয়ার ইন্স্যুরেন্সের আমরা লক্ষ্য করিনি। এই শেয়ারটির RSI 65, এবং আমি যেটা বললাম 30, এই মাঝখানে শেয়ারটির RSI 70 হবে এবং প্রাইস হবে ৳৩০, এবং পরবর্তীতে এই শেয়ারটি আবার কারেকশন দিয়ে হয়তো আমরা যদি দেখি তাহলে হয়তো এই শেয়ারটির প্রাইস আমরা আবার ৳২৬.৫০ এর আশেপাশে দেখতে পারি। এই শেয়ারটির আপনারা হিস্টোগ্রামের বারটা দেখতে পাচ্ছেন, গাঢ় হয়ে গ্র্যাজুয়ালি কিন্তু শেয়ারটির হিস্টোগ্রাম বারটা বৃদ্ধি পাচ্ছে এবং বড় হচ্ছে। এছাড়াও MACD সেটিও ঊর্ধ্বমুখী। তো এই শেয়ারটিতে আপনারা লক্ষ্য রাখতে পারেন। এই শেয়ারটি গত বছর সাধারণ বিনিয়োগকারীদের স্টক 5% এবং ক্যাশ 5% ডিভিডেন্ড দিয়েছিল। যারা বিনিয়োগে আছেন তারা নিশ্চয়ই সেটি পেয়েছিলেন, এবং এই শেয়ারটির ন্যাভ কিন্তু যথেষ্ট ভালো, 21.78, এবং পি রেশিও 20 এর নিচে, অর্থাৎ সেফটি পি রেশিও বলা যায়, এবং টোটাল শেয়ার যেটি সেটি সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 2,70,00,000। তো আপনারা এই শেয়ারটিতে লক্ষ্য রাখতে পারেন, কারণ ইন্স্যুরেন্স সেক্টরে একটা ছোট ছোট মুভমেন্ট আমরা পাচ্ছি, এবং এই মুভমেন্টে কিন্তু শেয়ারটির হয়তো 10-15 টাকার একটি গ্যাপ আমরা সব ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তো আপনারা ইন্স্যুরেন্স সেক্টরের দিকে লক্ষ্য রাখবেন, সাথে আপনি এই কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটাও আপনারা দেখতে পারেন। এরপরে আরেকটি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে সিটি ইন্স্যুরেন্স। হ্যাঁ, সিটি ইন্স্যুরেন্স নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ভাই বলেছিলেন ফোনে। তো সিটি ইন্স্যুরেন্স নিয়ে একটু দেখি যে সিটি ইন্স্যুরেন্সের কি অবস্থা। এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু গত বৃহস্পতিবারে শেয়ারটি কিন্তু ৳২.৪০ প্রাইস আপ হয়, এবং আপনারা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের যে আমাদের যে ইন্ডেক্সের যে ক্যান্ডেল, ঠিক সেম একই ধরনের ক্যান্ডেল কিন্তু এখানে সে ক্রিয়েট করেছে, এবং এই শেয়ারটি যে হাই, অর্থাৎ এই 13ই নভেম্বর যে হাই ছিল ৳৪৭.৯০, তার উপরে, অর্থাৎ ৳৪৯.৫০ কিন্তু শেয়ারটি তার প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়, এবং এইখানে এই শেয়ারটির সবচেয়ে মজার যে বিষয় সেটি হচ্ছে এই শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং ম্যাকডি সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী, এবং RSI যে অবস্থানে রয়েছে এই সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে RSI যা বৃদ্ধির বেশ ভালো জায়গা রয়েছে, এবং সে একটা লেভেলে সে কিন্তু একটা আম কি বলে, একটা জায়গায় কিন্তু সে তার ক্লোজিং দিয়েছে, অর্থাৎ এই ৳৪৩ থেকে এই শেয়ারটি ৳৪৩.৯০ আমরা ক্লোজ প্রাইস দেখতে পাচ্ছি। এই ৳৪৩.৯০ পরে শেয়ারটি কিন্তু আজকে ৳৫১.৩০ আমরা হাই দেখেছিলাম, অর্থাৎ এইখানে আপনারা লক্ষ্য করছেন। তো এইখান থেকে শেয়ারটি কিন্তু প্রায় ৳৯ মতো একটি গ্যাপ কিন্তু এখানে দিয়েছে, এবং এই শেয়ারটি আমরা অতীতে দেখেছিলাম সে কিন্তু ডাবল প্যাটার্ন তৈরি করতে পারেনি। সে কিন্তু একটি ছোট ছোট সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে এই শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছে, এবং সেই সাইডওয়েজ মুভমেন্ট কিন্তু সে এইখানটাতে, অর্থাৎ ২০২৩ সালে পুরোটা সময় কিন্তু সে সাইডওয়েজ মুভমেন্টে ছিল, এবং ছোট ছোট ভলিউম তৈরি করে সে কিন্তু প্রাইস আপ করে। তবে এই এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে ডিসেম্বরে, অর্থাৎ আমরা এই গত বছরের অর্থাৎ এই চলতি বছরের শুরুতেই যদি আমরা একটু দেখি যে ১লা জানুয়ারি আমরা এই যে এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিসেম্বরের পরে, অর্থাৎ ১লা জানুয়ারি থেকে যখন এই শেয়ারটি লেনদেন হয় তখন কিন্তু এখানে তার লো ছিল এই ৳৪৬.২০ বা ৳৪৬.৩০। এর পরবর্তীতে কিন্তু সে ৳৪৮ এই লেভেলে লেনদেন করে কিন্তু সে আবার একটা লো তৈরি করে ৳৪৪.৭০। এখান থেকে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে যায়, এবং এই আপ ট্রেন্ডটা কিন্তু এখন পর্যন্ত সে কন্টিনিউ করেছিল, এবং
পরবর্তীতে মার্কেট বা ইন্ডেক্স আমরা যেটাই বলি না কেন কারেকশন যাওয়ার পরে এবং বিভিন্ন ইস্যু ভিত্তিক কারণে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের ডাউন ট্রেন্ড সহ সব সেক্টরে ডাউন ট্রেন্ডে চলে যায়। তো এই সিটি জেনারেল ইন্স্যুরেন্সও কিন্তু সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডে চলে যায়। এখানে আমার কাছে যেটি মনে হয়েছে শেয়ারটি এখন ডাব্লু প্যাটার্ন দিয়ে এখানে কিন্তু শেয়ারটি আরেকটু হাই করবে এবং আমার বিশ্বাস যে শেয়ারটি আগামী দিনে হয়তো 52 টাকা এই লেভেলে শেয়ারটি তার হাই তৈরি করতে পারে এবং সেটি তার উপরে যদি সে ক্লোজ করে, ক্লোজ করার পরে শেয়ারটি হয়তো ছোটখাটো কারেকশন আসবে বলে আমার মনে হয় এবং সেই কারেকশনটা করে শেয়ারটি যদি আবার আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু এই শেয়ারটি আমরা 60 টাকা বা এই 58 টাকা এই লেভেলটিতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। কারণ ইন্স্যুরেন্স সেক্টরটি কিন্তু কিছুদিন পরপরই কিন্তু মুভমেন্টে যায় এবং এই প্রাইস যেই ইটা মানে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু প্রথম দিকে একটু বেশি পড়ে, বাট পরে কিন্তু ধীরে ধীরে সে 10 পয়সা 20 পয়সা 30 পয়সা এই লেভেলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের প্রাইস ডিক্রিজ হয়। তো আপনারা এই সিটি জেনারেল ইন্স্যুরেন্সটাও আপনারা নজরে রাখতে পারেন। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের যে ইপিএস সেটি থার্ড কোয়ার্টার নেগেটিভ আসে কিন্তু ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার সহ অ্যানুয়াল যে ইপিএস ছিল সেটা কিন্তু পজিটিভ ছিল এবং এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়, অর্থাৎ 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এছাড়াও শেয়ারটির ইয়ারলি যে হাই সেটিও আমরা জানি 93 টাকা এবং ইয়ারলি লো সেটা সে রিসেন্ট ক্রিয়েট করে এবং সেটি কিন্তু 40 টাকা 20 পয়সা। তো আশা করি যে এই শেয়ারটি তার এই মুভমেন্ট যেটি সেটি অব্যাহত রাখবে এবং সাধারণ বিনিয়োগকারী যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন অবশ্যই তারা এই শেয়ারটি থেকে প্রফিট টেক করবে। তো এই হচ্ছে মূলত এই আরেকটি বিষয় বলতে হয় সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এই শেয়ারটির কিন্তু মানে পাবলিক হোল্ডিংটা অন্যান্য শেয়ারের তুলনায় কম, অর্থাৎ 1,80,00,000 শেয়ার কিন্তু পাবলিক হোল্ডিং আমরা যেখানে 4 কোটি শেয়ারে 3 কোটি পাবলিক হোল্ডিং অন্যান্য ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে দেখেছি, কিন্তু সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু পাবলিক হোল্ডিংটা কম, অর্থাৎ 1,80,00,000 এবং এই শেয়ারটির যে আমরা যতটুকু শুনেছি যে ডাইরেক্টর হোল্ডিং যেখানে বৃদ্ধির জন্য বলা হয়েছে এবং সেখানে যদি ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই শেয়ারটির যে টোটাল শেয়ার সংখ্যা অর্থাৎ 6,82,00,000 এই শেয়ারটা থেকেও কিন্তু পাবলিক হোল্ডিং এই ডাইরেক্টর হোল্ডিং বৃদ্ধি করতে হবে এবং ইনস্টিটিউট হোল্ডিং সেক্ষেত্রে কিন্তু আরও বৃদ্ধি পাবে। তখন কিন্তু এই শেয়ারটি যদি বাস্তবায়ন হয় আর কি ভবিষ্যৎ যে ধরনের কথা বলে মানুষ বা আমরা যে ধরনের নিউজ জানতে পারি সেই ক্ষেত্রে কিন্তু এই শেয়ারটিও আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আমার আলোচনা। এরপরে আমি একটি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা। অ্যাডভেন্ট ফার্মা নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম। তো অ্যাডভেন্ট ফার্মা নিয়ে আমরা একটু দেখি অ্যাডভেন্ট ফার্মার আজকের যে অবস্থা, সেখানে অ্যাডভেন্ট ফার্মাকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেন্ট ফার্মা 17 টাকা 20 পয়সা ক্লোজিং প্রাইস এবং আজকে অ্যাডভেন্ট ফার্মার কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছে অর্থাৎ 70 পয়সা এবং গত কালকে আমরা দেখেছিলাম 30 পয়সার মতো একটি প্রাইস অ্যাকশন এই অ্যাডভেন্ট ফার্মার এবং অ্যাডভেন্ট ফার্মা এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হয়েছে যে অ্যাডভেন্ট ফার্মা কিন্তু একটা প্রমিজিং শেয়ার এবং ছোট শেয়ার হিসেবে এই শেয়ারটি কিন্তু অত্যন্ত প্রমিজিং একটি শেয়ার। এই শেয়ারটি একটা ভালো মুভমেন্ট আমরা সবসময় দেখে এসেছি এবং খারাপ বাজারেও এই ধরনের শেয়ারে আমরা 2-3 টাকা সবসময় মানুষ প্রফিট করেছে, 8 টাকা 10 টাকারও গ্যাপ পেয়েছে, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন কাফ হ্যান্ডেল সব ধরনের প্যাটার্নই কিন্তু এই অ্যাডভেন্ট ফার্মার মধ্যে আমরা দেখেছি। তো অ্যাডভেন্ট ফার্মা নিয়ে এখন যদি বলতে হয় তাহলে অ্যাডভেন্ট ফার্মার সব থেকে নেগেটিভ প্রাইস কি কারণে বৃদ্ধি পেতে পারে সেটিও আপনাদের সঙ্গে বলবো এবং এই অ্যাডভেন্ট ফার্মার বর্তমান পরিস্থিতি নিয়েও বলবো। অ্যাডভেন্ট ফার্মাকে আমরা যে হাই এবং যে হাইটি আমরা দেখেছিলাম এই অক্টোবরে কি বলে এটা ফেব্রুয়ারি মার্চে অর্থাৎ 35 টাকা 60 পয়সা। তার পরবর্তীতে এই শেয়ারটি কিন্তু আমরা দেখেছি যে তার ডাউন ট্রেন্ড এবং আবার ডাব্লু প্যাটার্ন হিসেবে আপ ট্রেন্ডে গিয়ে ডাউন ট্রেন্ড এইভাবে সেই ছোট ছোট মুভমেন্ট, কিন্তু এই শেয়ারটি পরবর্তীতে যখন এই সেপ্টেম্বরের পরে এই শেয়ারটি কিন্তু একেবারে তার ডাউন ট্রেন্ডে চলে আসে এবং তার যে লো সেটিও কিন্তু সে তৈরি করে, অর্থাৎ 13 টাকা 90 পয়সা সেই ইয়ারলি লো কিন্তু তৈরি করার পরে আমরা শেয়ারটিকে একটা এই আপ ট্রেন্ডে যেয়ে দেখেছি এবং 13 টাকা 90 পয়সা থেকে শেয়ারটি কিন্তু 18 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটি
প্রফিট টেকিং জোনে যায় এবং এখান থেকে অনেকে প্রফিট টেক করে। এই শেয়ারটি এখন যে অবস্থাতে রয়েছে এই শেয়ারটির আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি যদি তার ৳১৮.৬০ এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি অবশ্যই ৳২০ এই আশেপাশে ৳২০ চলে যাবে। তো এবং এই শেয়ারটির এই যাওয়ার সম্ভাবনাটি তৈরি হয়েছে এবং আজকে যেটি হয়েছে শেয়ারটিরে, এই শেয়ারটিতে কিন্তু বাই সেলের একটা ২ টাই প্রেসার ছিল এই শেয়ারটির এবং এখানে আজকে শেয়ারটি কিন্তু ১৩ লক্ষ ভলিউম করে এবং এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটিও কিন্তু যে খুব বেশি সেটাও বলা যাবে না। মানে ৫ কোটি শেয়ার। এই শেয়ারটির সাধারণ বিনিয়োগকারীদের ২৪ সালে অর্থাৎ কিন্তু কোনো ক্যাশ ডিভিডেন্ড এই শেয়ারটি দেয়নি। তো যার কারণে এই শেয়ারটির একটু প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে এবং এই শেয়ারটির প্রাইস আপ আমরা হয়তো দেখতে পাবো। এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটিও আমরা সকলেই অবগত রয়েছি যে এই শেয়ারটির রেকর্ড ডেট হয়তো ২০শে নভেম্বর অর্থাৎ আগামী সপ্তাহে এই শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে। তো সবকিছু বিবেচনায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের যে বার সেটিও আ দেখতে পাচ্ছি যে আ দা ধূসর হয়ে ছোট হয়ে আসছিল। কিন্তু এখানে কিন্তু সে আবার গাঢ় একটি তৈরি করেছে, বার তৈরি করেছে। তো এখান থেকেই হয়তো আমরা শেয়ারটিকে ৳১৮.৬০ এবং পরবর্তীতে আমরা ৳২০ এই লেভেলে এই শেয়ারটিকে দেখতে পাবো। কারণ এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু এই বছরে কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। অর্থাৎ এই লেভেলে যারা বাই করতে পারবেন বা এই ৳১৮ বা ৳১৭ এই লেভেলে যারা বাই করতে পারবেন এবং ৳১৬.৫০ স্টপ লস আপনাকে ধরে রাখতে হবে। এই পর্যায়ে এসে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু এই অ্যাডভেন্ট ফার্মা আ একটা প্রাইস অ্যাকশন আসবে এবং আপাতত এই রেকর্ড ডেটের আগে আপনি এই প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারেন। তো এই হচ্ছে মূলত অ্যাডভেন্ট ফার্মা নিয়ে আমার আলোচনা। এরপর ফোয়াং চার নিয়ে আমি একটু আলোচনা করব। তো ফোয়াং চার নিয়ে আমরা একটু দেখি ফোয়াং চারের বর্তমান যে কি অবস্থা। হ্যাঁ, ফোয়াং চারটা আমরা লক্ষ্য করছি যে এই ফোয়াং চার শেয়ারটি বর্তমানে ৳১৩ ৳১৩.২০ ৳১৩.২০ অবস্থান করছে এবং এই ফোয়াং সিরামিক সেক্টরের এটা কিন্তু আমি মানে খুব কাছে মানে কয়েকদিন আগেই কিন্তু আলোচনা করেছিলাম আমার চ্যানেলে এবং আমি বলেছিলাম ঠিক দেখেন আমার আলোচনা যদি আপনারা শুনে থাকেন তাহলে এই আলোচনা আপনাকে অবশ্যই আমার আলোচনা যে কতটুকু বাস্তবসম্মত সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন। এই শেয়ারটি আমরা যদি একটু লাইভে আরেকটু ক্লিয়ারলি আপনাদের বলি যে এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি ছিল কিন্তু ৳৩২.৪০ এবং ইয়ারলি দিল সেটি কিন্তু ছিল ৳১০.৭০ অর্থাৎ ১ বছরের মাথায় এই শেয়ারটির কিন্তু আমরা ৳২২-২৩ র একটা ডাউন ট্রেন্ড দেখেছি। অর্থাৎ এই শেয়ারটি এখন যে অবস্থাতে আছে অর্থাৎ ৳১৩.২০ আজকে কিন্তু এই শেয়ারটি আমরা ৳১৩.৫০ পর্যন্ত উঠতে দেখেছিলাম এবং এই শেয়ারটির নেগেটিভ আবারও একটি নেগেটিভ নিউজ আমি আপনাদেরকে শেয়ার করি যে আগামী দিনে কেন প্রাইস এই ডাউন ট্রেন্ডে আসতে পারে। সেই বিষয়টাও আপনাদেরকে আমি বলব। এই শেয়ারটি আমরা ২০২৪ সালের সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটির রেকর্ড ডেট কিন্তু আপনারা জানেন যে এই শেয়ারটির রেকর্ড ডেট কিন্তু খুব সন্নিকটে অর্থাৎ ২০শে নভেম্বর আগামী সপ্তাহে এই শেয়ারটির রেকর্ড ডেট হবে এবং এই শেয়ারটি যে ডাউন ট্রেন্ড ছিল এই ৳১০ এই ৳১০ থেকে শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এই ৳১৪.৮০ এইখানে কিন্তু প্রফিট টেক করে এবং এখানে আবার একটি 3 ইনসাইডার সহ বিভিন্ন ক্যান্ডেলের মাধ্যমে শেয়ারটি কিন্তু তার ডাউন ট্রেন্ড অব্যাহত রাখে এবং আজকের যে ভলিউমটি শেয়ারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ গতকালকের যে হাই, আমরা যদি গতকালকে হাই দেখি তাহলে শেয়ারটির হাই ছিল কিন্তু ৳১৩.৩০ আর আজকে আমরা যদি দেখি যে এই শেয়ারটির হাই সেটি হচ্ছে কিন্তু ৳১৩.৫০ এবং আজকের যে ভলিউম সেটিও কিন্তু গত দিনের থেকে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে এবং এই শেয়ারটির যে RSI সেটিও আপনারা দেখতে পাচ্ছেন ৪০.৪৭ এবং MACD কে একটু ব্লু রেখা যেটা সেটি এখনো উপরেই রয়েছে কিন্তু আমার মনে হয় যে ব্লু রেখার উপরে ব্লু রেখাটা আর হয়তো উপরে থাকবে না এই মুহূর্তে কারণ আগামী দিনে এই শেয়ারটির প্রাইস আরো ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও আমার এই আলোচনার বাইরে গিয়ে যদি শেয়ারটি তার আপ ট্রেন্ড কন্টিনিউ করে, সেই আপ ট্রেন্ডটা সাস্টেইনেবল হবে না। এটা আমি বিশ্বাস করি এবং এই সাস্টেইনেবল না হয়ে শেয়ারটি আবার ডাউন ট্রেন্ডে আসবে এবং এই শেয়ারটি অবশ্যই আমরা ৳১২.৮০ এই লেভেলটাকে ধরে যদি শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যায় তাহলে হয়তো শেয়ারটি এবার ৳১৪.৭০ এই লেভেলটাতে আমরা শেয়ারটি দেখতে পাবো। এবং এই শেয়ারটি আপনারা জানেন যে শেয়ারটির পাবলিক যে হোল্ডিং সেটিও কিন্তু এবার বৃদ্ধি পেয়েছে এবং এই শেয়ারটির পাবলিক হোল্ডিং কিন্তু
আগের তুলনায় যে শেয়ার ছিল গত বছরের তুলনায় এবছরেও আমরা দেখতে পেয়েছি পাবলিক হোল্ডিং 8,77,00,000 শেয়ার এবং টোটাল যে শেয়ার সেটা কিন্তু 13,63,00,000। তার মধ্যে পাবলিক হোল্ডিংটাই কিন্তু অনেক বেশি, অর্থাৎ 8,77,00,000 শেয়ার, এবং এই শেয়ারটির ন্যাভটা কিন্তু অনেক কম এবং যে অ্যানুয়াল যে ইপিএস সেটিও কিন্তু নেগেটিভ আসছে এবং পি রেশিও অনেক হাই, অর্থাৎ 66। তো এইখানে এই শেয়ারটিকে আমি আপনাদের বিনিয়োগে আগ্রহী করা বা বিনিয়োগ থেকে নিরুৎসাহিত করা এই ধরনের কোনো কথা না। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই শেয়ারটি একটি অ্যাকুমুলেশন জোন থেকে যদি অ্যাকুমুলেশন জোন আমি এটাকে কিভাবে বলি বা এটাকে অ্যাকুমুলেশন জোন না বলেই বা আমার কি করার আছে। এখান থেকে আমি যেটা বলতে পারি যে এই শেয়ারটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে। আমরা যারা আজকে এন্ট্রি নিয়েছেন তাদের আমি বলব যে এটা আপনি ৳12.70 আপনি যদি এন্ট্রি নিতেন বা ৳12.70 এন্ট্রি নিতে পারেন। আর যদি ৳12.70 এন্ট্রি নিয়ে যদি শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ না করে তাহলে শেয়ারটি থেকে বের হয়ে আসতে হবে। আর যদি শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ না করে যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে আপনার ৳11.80 স্টপ লস ধরে এই শেয়ারটি থেকে বের হয়ে আসতে হবে। যেহেতু আমরা এখানে হিস্টোগ্রামের বারগুলো ছোট দেখে আসছি এবং আরএসআইটা ঊর্ধ্বমুখী, বাট এখানে যে এমএসিডি সেটিও একটু প্রশ্নর সম্মুখীন করে ফেলেছে, কারণ এখান থেকে শেয়ারের প্রাইস অ্যাকশন আসলে কি ধরনের হবে সেটি প্রশ্নবিদ্ধ ব্যাপার। কারণ এই শেয়ারে যদি গেম পার্টি থেকে থাকে তাহলে ভালো হবে তাড়াতাড়ি, আর যদি না হয় তাহলে আমাদেরকে এই শেয়ারটিতে আরো অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে মূলত ফোয়াং সিরামিক নিয়ে আমার আলোচনা। এরপরে ডিবিএইচ নিয়ে একটু আলোচনা করব। এখন এই ডিবিএইচ নিয়ে আমি যদি আলোচনা করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবিএইচ আজকে এই শেয়ারটির 10 পয়সা গত বৃহস্পতিবার এই শেয়ারটি 10 পয়সা পজিটিভ হয়েছে। কিন্তু এই শেয়ারটির যে ক্যান্ডেল সেটি কিন্তু আমাদের ইসে কিন্তু নেগেটিভ আসে। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই শেয়ারটির আমরা একটু এই শেয়ারটির ইয়ারলি হাই দেখি। ইয়ারলি হাই ছিল ৳56.70 এবং ইয়ারলি লো হচ্ছে ৳28.70। ইয়ারলি লোটা যদি আমরা দেখি তাহলে ইয়ারলি লোটা কোথায় ছিল সেটাও আমাদেরকে একটু দেখতে হবে এবং এই ইয়ারলি লোটা হয়তো আরো এই সাইডে হয়তো এই ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডের এইদিকে হয়তো এই ইয়ারলি লোটা ছিল। ইয়ারলি লোটা আসলে এটা রিসেন্ট ইয়ারলি লোটা, এটা হচ্ছে আসলে 52 সপ্তাহের ইয়ারলি লো। তাহলে আমরা যদি রিসেন্ট ইয়ারলি লো দেখি তাহলে হয়তো রিসেন্ট ইয়ারলি লো আমরা এই যে এইখানে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ৳35। হ্যাঁ, এই রিসেন্ট ইয়ারলি লো আমরা ৳35 পেয়ে যাচ্ছি এবং সেটা হচ্ছে 30শে অক্টোবর এবং এরপর থেকে শেয়ারটি আরো 2 দিন রেড ক্যান্ডেল তৈরি করে, বাট সেখানে শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছিল এবং সেটি নেগেটিভ মার্কেটে নেগেটিভ ক্যান্ডেলে 10-20 পয়সা করে একটা প্রাইস অ্যাকশন আমরা দেখেছি এবং এরপরে আমরা শেয়ারটিকে একটা আপ ট্রেন্ড লক্ষ্য করলাম এবং সেই আপ ট্রেন্ডটা ৳40 ৳41 পর্যন্ত যায় এবং এই পরে শেয়ারটির আমরা যদি 11ই নভেম্বর এইদিকে যদি একটু লক্ষ্য করি, এই 11ই নভেম্বরে এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে তার ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী সে পজিটিভ ট্রেন্ডে আসে এবং ৳1 বৃদ্ধি করে পরবর্তীতে সে আজকে 14ই নভেম্বর সে কিন্তু তার হাই অর্থাৎ সেই ৳40.90 যেটা আমি একটু আগে বললাম, এই ৳40.90 সে কিন্তু আসে। অর্থাৎ এই 11ই নভেম্বর থেকে আপনি যদি এই 14ই নভেম্বর এই দিনগুলোতে আপনি যদি একটু কাউন্ট করেন তাহলে কিন্তু আমরা শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন দেখিনি। মাত্র ৳1.40 মতো প্রাইস অ্যাকশন হয়েছে। তাহলে আপনি দেখেন যে প্রাইস অ্যাকশন হয়নি এবং ভলিউমও কিন্তু বাড়েনি। শেয়ারটির কিন্তু একটা গ্র্যাজুয়ালি ভলিউম, যদি আমরা এই রেড যে 2টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা দেখি 7,66,000 এবং এই রেডে আমরা দেখছি 7,48,000 ভলিউম করে। তাছাড়া কিন্তু এখান থেকে ডিবিএস এর ডেল্টা ব্র্যাকের যে সেটা কিন্তু একটা মানে ড্রাই ভলিউম আকৃতির এবং ড্রাই ভলিউমে সাধারণত শেয়ারগুলোতে যা হয় যে প্রাইস অ্যাকশন হয় না এবং সেটিও হয়েছে এবং এর ফলে আমরা যেটা লক্ষ্য করলাম যে এই ফলে শেয়ারটি কিন্তু একটা নির্দিষ্ট সার্কেল মেইনটেইন করে চলতেছে এবং এই আমরা বাজারের যে পতন সেই পতনের সাথে কিন্তু সে তার পতনটাকে অব্যাহত রাখে এবং এই পতনটাকে সে কিন্তু দীর্ঘায়িত করে। আপনারা জানেন যে এই শেয়ারটির সেফটি যেটা সেফটি আমি বলি সেটা হচ্ছে পি রেশিও, সেটি কিন্তু কম 8 এবং ইপিএস যেটা সেটি গত বছরের ইপিএস, যার কারণে ইপিএসটা বেশি দেখায় 4.97, কিন্তু ন্যাবটা এই শেয়ারটির ভালোই ডেল্টা ব্র্যাকে হাউজিং ফাইন্যান্স লিমিটেডের এই ন্যাব যেটা সেটি কিন্তু ভালো এবং টোটাল যে শেয়ার সেই শেয়ারটা বেশি থাকলেও পাবলিকের কাছে কিন্তু
খুব বেশি সংখ্যক শেয়ার নেই, মাত্র 3,41,00,000 শেয়ার কিন্তু পাবলিকের হাতে রয়েছে। তো সবকিছু মিলিয়ে যেটা হবে যে সামনের দিনগুলোতে এই শেয়ারটা কেমন করে সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেয়। এই শেয়ারটির আমরা আপাতত এই যে প্রাইসে আছে এখান থেকে শেয়ারটি আরো কয়েকদিন হয়তো আমরা এই 38 টাকা 50 পয়সা থেকে 40 টাকা 41 টাকা এই লেভেলটাতে আমরা কয়েকটা দিন হয়তো এই মাস পর্যন্ত হয়তো এই লেভেলে ঘোরাফেরা করতে দেখবো, এবং পরবর্তী ডিসেম্বরের দিকে গিয়ে হয়তো বা ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়তো এই শেয়ারটি একটি আপ ট্রেন্ডে যেতে পারে, এবং সেই আপ ট্রেন্ডটা যদি যায় এবং আপ ট্রেন্ডটা কন্টিনিউ যদি করে তাহলে কিন্তু আমরা 45 টাকার এই আশেপাশে এই শেয়ারটিকে দেখব। এবং এই শেয়ারটির আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন 56.86, এবং হিস্টোগ্রামে ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার কিন্তু একেবারে ধূসর এবং ছোট হয়ে আসে, এবং ম্যাকডিও কিন্তু মুখোমুখি অবস্থায় চলে আসে। তো এই ধরনের শেয়ারে এই মুহূর্তে প্রফিট টেক করা খুবই কষ্ট, এবং আগামী দিনে এই শেয়ারটির যে এই মানে হাই সেটির উপরে সে কিন্তু আজকে ক্লোজ দিতে পারেনি, অর্থাৎ সেটিও একটি নেগেটিভ বিষয়। এবং এটা যদি সে আগামী দিন যদি 10 পয়সা বাড়েও তাহলে কিন্তু এখানে শেয়ারটি আবার এই 39 টাকা 39 টাকা 50 পয়সা এই লেভেলে কিন্তু শেয়ারটি আমরা আবার দেখতে পাবো। এই হচ্ছিল ডিবিএইচ নিয়ে আলোচনা। এরপরে মানে সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছে সেটি হচ্ছে বেস্ট হোল্ডিং নিয়ে। তো বেস্ট হোল্ডিং এর যে বিষয় এটা আমরা সকলেই জানি যে বেস্ট হোল্ডিং একটি নতুন শেয়ার, কিছুদিন এই বছরে শেয়ারটি বাজারে এসেছে। তো আমি বেস্ট হোল্ডিং নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। বেস্ট হোল্ডিং নিয়ে যদি বলতে হয় সেটি হচ্ছে বেস্ট হোল্ডিং এর আজকে আনচেঞ্জ অবস্থায় বেস্ট হোল্ডিং কিন্তু শেষ করে, এবং বেস্ট হোল্ডিং এর যে প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে বেস্ট হোল্ডিং এর কিন্তু আজকে 21 টাকা 90 পয়সা, এবং এই শেয়ারটির কিন্তু ইয়ারলি হাই ছিল 46 টাকা 46 টাকা 50 পয়সা, এবং ইয়ারলি লো সেটিও আমরা দেখেছি। এই শেয়ারটির ইয়ারলি লো ছিল কিন্তু 18 টাকা, অর্থাৎ ইয়ারলি লো সেটি হচ্ছে শেয়ারটি যখন বাজারে আসে ঠিক সেই প্রাইসে শেয়ারটি কিন্তু লেনদেন হয়, এবং এর পরবর্তীতে যে এইখানে কিন্তু সে তার লো তৈরি করে। তো এখন পর্যন্ত এই শেয়ারটি আমার কাছে খুব বেশি মানে মনে হচ্ছে না যে সামনে মুভমেন্টে যাবে, এই ধরনের কোনো আশা আমি এই শেয়ারটিতে করতে পারছি না। তবে এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এটা আপনারা সকলেই জানেন। তো এই শেয়ারটির রেকর্ড ডেট 2 ডিসেম্বর। তো আমার কাছে যেটি মনে হয় যে ডিসেম্বরের মাসে যেহেতু শেয়ারটির রেকর্ড ডেট, এইখানে শেয়ারটি আপনারা হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছেন ছোট হয়ে আসছে, এবং এমএসিডি দেখেন এখানে কিন্তু একেবারে মাথা নিচু করে ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য সে কিন্তু প্রস্তুত। আরএসআইটা মোটামুটি একটা লেভেলে আছে, তবে শেয়ারটি ভলিউম আছে, শেয়ারটির 25,62,000 কিন্তু ভলিউম করছে। এখানে আমরা তার একটা গ্র্যাজুয়ালি ভলিউম লক্ষ্য করেছি। তো শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় এই শেয়ারটি প্রাইস অ্যাকশন হতে পারে সর্বোচ্চ 25 টাকা। এই 25 টাকা এই লেভেলে এই শেয়ারটি হয়তো আমরা কিছুদিন ঘোরাফেরা করবে, এবং আগামী দিনের যে সাপোর্ট আপনারা দেখেছেন যে এইখান থেকে শেয়ারটি হয়তো ঘুরে যাবে এই 21 টাকার এই লেভেলে শেয়ারটি এসে ঘুরবে, এবং ঘুরে কিন্তু আবার এই 25 টাকায় আবার আমরা শেয়ারটিকে দেখবো, অর্থাৎ এই লেভেলে শেয়ারটি ঘোরাফেরা করবে, এবং এর পরবর্তীতে যদি শেয়ারটি ভলিউম পায় তাহলে শেয়ারটি সামনের দিকে মুভমেন্ট করবে। আপনারা জানেন যে শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা অনেক বেশি, 105 কোটি শেয়ার, এবং পাবলিক হোল্ডিং এ প্রায় 15 কোটির মতো শেয়ার। তবে শেয়ারটি ন্যাব বা ভালো, যথেষ্ট ভালো ন্যাব রয়েছে, এবং ইপিএসটা আমরা দেখেছি 1 টাকা 43 পয়সা, এবং পি রেশিও 15.31। তো এই হচ্ছে মূলত বেস্ট হোল্ডিং নিয়ে আলোচনা। এই বেস্ট হোল্ডিংটা আপনারা এই 21 টাকা সাপোর্ট লেভেলে আপনারা এন্ট্রি নিতে পারেন, এবং 24 টাকা শেয়ারটি সেল প্রাইস ধরে শেয়ারটি মানে 21 টাকায় বাই করে 24 টাকায় সেল করলে হয়তো আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন, এবং সামনে যেহেতু শেয়ারটি 10% ডিভিডেন্ড দিয়েছে, সে ক্যাশ দিয়েছে, সেটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে নিতে পাবেন। তো এই হচ্ছে বেস্ট হোল্ডিং নেচার। এরপর হচ্ছে কেটিএল নিয়ে একটু আলোচনা করব। আসলে কেটিএল এর আগে আমি আলোচনা করিনি আমার চ্যানেলে, তো আমি আজকে প্রথম আপনাদের কেটিএল নিয়ে আলোচনা করছি। কেটিএল যে বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 9 টাকা 40 পয়সা, এবং আজকেও শেয়ারটি এই এটি টেক্সটাইল সেক্টর একটি শেয়ার, এবং
এই কেটিএল এর আনচেঞ্জ অবস্থায়, এবং এই কেটিএল এর আমরা ইয়ারলি হাই যেটা দেখছিলাম, রিসেন্ট হাই সেটা হচ্ছে 17 টাকা, এবং এই শেয়ারটির ইয়ারলি লো সেটি আমরা জানি 8 টাকা 60 পয়সা। তো এখন এইখান থেকে আগামী দিনে এই শেয়ারটি কেমন করে সেটি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। তো আমি আগে যেটি বলি, এই শেয়ারটি কিন্তু এই একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু কোনো ধরনের কি বলে ক্যাশ ডিভিডেন্ড দেয়নি একেবারে, মানে যতটুকু মানে 20 পয়সা বা 25 পয়সা এই ধরনের হয়তো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকতে পারে। হ্যাঁ, কাতাইল টেক্সটাইল যেটা এই লিমিটেড, এই ধরনের হয়তো ক্যাশ দিয়ে দেবে। এই টোটাল শেয়ার সংখ্যা 11 কোটি, এবং পাবলিক হোল্ডিং কিন্তু 5 কোটি 54 লক্ষ। এই ধরনের শেয়ারে যেটা হয় যে খুব কি বলে যে এই লেভেলে এন্ট্রি নিলে এই ধরনের শেয়ার থেকে প্রফিট পাওয়া যাবে, 1-2 টাকা প্রফিট পাওয়া যাবে, এতে সন্দেহ নেই। এবং সেটা করতে হলে খুব বিচক্ষণতার সহিত করতে হয়, এবং এই ধরনের শেয়ারে বিনিয়োগ করে আপনাকে অপেক্ষাও করতে হয়। এই ধরনের শেয়ারে ভাগ্য ভালো থাকলে 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে 1 টাকার একটা গ্যাপ পেয়ে যাবেন, বের হয়ে আসবেন, আবার ডাউন ট্রেন্ডে আসবে, আবার এন্ট্রি নেবেন, আবার প্রফিট টেক করবেন। এই ধরনের শেয়ারে আসলে এই ধরনের পসিবিলিটি থাকে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই শেয়ারটির যে রেকর্ড ডেট যেহেতু হয়ে গিয়েছে এবং প্রাইস অ্যাকশন ডাউন ট্রেন্ডে আছে, তো আগামী দিনে অর্থাৎ মার্কেট আমরা দেখছি টেক্সটাইল সেক্টর কিন্তু এই মুভমেন্টে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কেটিএল এর কোনো মুভমেন্ট আমরা দেখি নাই। তো এই কেটিএল যদি মুভমেন্টে আসে তাহলে 12 টাকার আশেপাশে, অর্থাৎ এই 12 টাকার এই আশেপাশে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং 2 টাকা একটি গ্যাপ আমরা হয়তো পেলেও পেতে পারি। তবে অবশ্যই এই শেয়ারটিকে অবশ্যই তার এই 11 টাকার যেই রেসিস্ট্যান্স এইটাকে সফলভাবে ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করলে শেয়ারটি অবশ্যই 12 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং এটা সম্ভব এই কারণে যে এই শেয়ারটি এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো ধরনের ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। তো যার ফলে এই শেয়ারটির হয়তো একটু প্রাইস অ্যাকশন, এবং সেই প্রাইস অ্যাকশনটা কি হয়ে গিয়েছে, এবং সেই প্রাইস অ্যাকশনটা সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ সেই প্রাইস অ্যাকশনটা কিন্তু হয়ে গেছে, আমি এটা ভুল বললাম, সেই প্রাইস অ্যাকশনটা কিন্তু হয়ে গেছে। তো এই সেই প্রাইস অ্যাকশনের পরে ডাউন ট্রেন্ড, তো এই ডাউন ট্রেন্ডটা সে একটু দীর্ঘায়িত করছে, এবং আমার মনে হয় যে এখান থেকে শেয়ারটি ঘুরে এই আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে, এবং সেই ক্ষেত্রে শেয়ারটি হয়তো আমরা 9 টাকা 30 পয়সা এই লেভেলে দেখতে পাবো। 9 টাকা 30 পয়সার পরে শেয়ারটি ঘুরে এই 11 টাকা এই লেভেলে হয়তো আমরা শেয়ারটিকে পাবো। এই হচ্ছে মূলত এই আহ, কাত্তাইল টেক্সটাইল, হ্যাঁ, কাত্তালি 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 টেক্সটাইলের আলোচনা। এরপরে সর্বশেষ যেটি নিয়ে আলোচনা, ব্যাংকিং সেক্টরের একটি শেয়ার, সেটা হচ্ছে রূপালী ব্যাংক। হ্যাঁ, এই রূপালী ব্যাংক নিয়ে আমাকে একটু আলোচনা করতে বলছেন, তো আমি এটিও খুব সংক্ষেপে আলোচনা করব। রূপালী ব্যাংক যেটা হয় যে হুট করে হল্টেড হয়ে যায়, আমরা এর আগেও দেখেছিলাম এই রূপালী ব্যাংক নেই নাই নাই বাজারে নাই, হঠাৎ করে বাজারে আসে, হল্টেড অবস্থায় আসে, হঠাৎ করে আসে 70-80 পয়সা প্রাইস আপ করে আসে। তো আমরা এই শেয়ারটির আমরা 52 সপ্তাহের যে হাই দেখতে পাচ্ছি সেটি কিন্তু 45 টাকা 50 পয়সা, এবং 52 সপ্তাহের যে লো সেটি কিন্তু 20 টাকা 30 পয়সা, এবং এই শেয়ারটি টোটাল শেয়ার সংখ্যা কিন্তু ব্যাংকিং সেক্টরে যে সব শেয়ার রয়েছে আমরা কিন্তু তার মধ্যে অনেক কম শেয়ার কিন্তু এই শেয়ারটির, মাত্র 48 কোটি শেয়ার, এবং সবচেয়ে মজার যে বিষয় সেটি হচ্ছে পাবলিক হোল্ডিং কিন্তু এই শেয়ারটিতে একেবারে কম, অর্থাৎ 3 কোটি শেয়ার কিন্তু পাবলিক হোল্ডিং। তো এইখানটাই আমরা এই জন্যই মূলত এই রূপালী ব্যাংকে মাঝে মাঝে আমরা এই ধরনের হুটহাট মুভমেন্ট দেখি, এবং হুটহাট মুভমেন্ট করে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশনে যায়। তো আমরা এই শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে সেটি কিন্তু আপনারা এখানে লক্ষ্য করছেন 45 টাকা 50 পয়সা, তারপরে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন আমরা সেভাবে হতে দেখিনি, এবং শেয়ারটি একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ডে এসে আমরা এখানে দেখেছিলাম 29 টাকা 30 পয়সা, এবং পরবর্তীতে 36 টাকা। এরপর আবার এই যে এখানে আমরা ডাউন ট্রেন্ড দেখে কিন্তু দেখলাম এখানে ডাউন ট্রেন্ডে এসে শেয়ারটি 23 টাকা থেকে আবার শেয়ারটি 28 টাকা, এবং এইখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু 23 টাকা 70 পয়সা থেকে আবার 30 টাকা, অর্থাৎ এই যে ডাউন ট্রেন্ড, অর্থাৎ 25 টাকা থেকে 30 টাকা 31 টাকা, হ্যাঁ, এই ডাউন ট্রেন্ড থেকে আবার কিন্তু শেয়ারটি একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটি 20 টাকা যে ইয়ারলি লো সেটি তৈরি করে কিন্তু আবার 24 টাকা এই 24 টাকা 20 পয়সা এই লেভেলে কিন্তু শেয়ারটি লেনদেন হয়। তো এখন বর্তমান অবস্থা অনুযায়ী শেয়ারটির বর্তমান যে ভ্যালু প্রাইস প্রায় সেটি হচ্ছে 22 টাকা 40 পয়সা। তো এখানে শেয়ারটির আমরা ভলিউম দেখতে পাচ্ছি, একটু গ্র্যাজুয়ালি সে ভলিউম পেয়েছে, এবং এই শেয়ারটির এমএসিডি আমরা দেখতে পাচ্ছি প্রায় মুখোমুখি অবস্থা, এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে, এবং আমরা এখানে
বলবো যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ার প্রাইস কিন্তু পাশাপাশি উপরেই অবস্থান করছে, অর্থাৎ এই শেয়ারটির আজকে যে প্রাইস অ্যাকশন হাই ছিল সেটি কিন্তু 23 টাকা কত 30 পয়সা, এবং ওপেন প্রাইস ছিল কিন্তু 22 টাকা 70 পয়সা। সব মিলিয়ে আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি আগামী দিনে যদি ভলিউম পায় তাহলে এই শেয়ারটি হয়তো একটু মুভমেন্টে আসতে পারে। তবে এখান থেকে শেয়ারটি যদি আমি ধরি যে 22 টাকা 40 পয়সা এই শেয়ারটির এখন বর্তমান প্রাইস, এখন এখান থেকে এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হতে পারে সেটি হবে 22 টাকা 22 টাকা 40 পয়সা থেকে 23 টাকা, সরি 22 টাকা 70 পয়সা, অর্থাৎ 30 পয়সার একটা প্রাইস অ্যাকশন হবে, এবং হওয়ার পরে কিন্তু সেটা আবার ডাউন ট্রেন্ডে আসবে, এবং ডাউন ট্রেন্ডে এসে কিন্তু এইবার সে কিন্তু ডাউন ট্রেন্ডটা আবার সেই 22 টাকা 20 পয়সায় করবে, এবং 20 পয়সা করার পরে শেয়ারটি কিন্তু তারপরে কিন্তু সে আপ ট্রেন্ডে যে হয়তো 23 টাকা এই লেভেলে 23 টাকা 60 পয়সা এই লেভেলে আমরা হয়তো শেয়ারটিকে দেখতে পাবো। তার আগে কিন্তু আমরা এই শেয়ারটিকে, আমি যেটা মনে করি যে এই শেয়ারটি কিন্তু আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে, এবং সেটা অবশ্যই 22 টাকা 40 পয়সা থেকে 22 টাকা 20 পয়সা এইভাবে আসবে, এবং এই 22 টাকা 20 পয়সা থেকে শেয়ারটি যদি একটা ইউটার্ন নেয়, এবং সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু 1 টাকার একটা গ্যাপ আমরা পাবো, এবং সেখানে যদি কেউ প্রফিট টেকিং এর সুযোগ থাকে তাহলে অনেক অনেক বিনিয়োগকারীরা হয়তো প্রফিট টেকিং করতে পারবে। তো এই হচ্ছে মূলত ইন্স্যুরেন্স এই রূপালী ব্যাংক নিয়ে আমার আলোচনা, এবং রূপালী ব্যাংক নিয়ে জানেন যে গত বছর শেয়ারটি কিন্তু 5% স্টক ডিভিডেন্ড দেয়, এবং পি রেশিও কিন্তু বেশি। অন্যান্য ব্যাংকের আমরা যে ধরনের পি রেশিও দেখি এটার কিন্তু 39%, 39.30 পি রেশিও, এবং ন্যাপ ভালো, এবং কোয়ার্টার যেটা আমরা সেকেন্ড কোয়ার্টার দেখেছি শেয়ারটির কিন্তু পজিটিভ এসেছে, এবং থার্ড কোয়ার্টারটাও কিন্তু আমরা এই শেয়ারটির পজিটিভ আশা করি। তো আশা করি যে সামনের দিনগুলোতে ব্যাংকের যে তারল্য সংকট, এই তারল্য সংকট যদি কেটে যায় তাহলে কিন্তু রূপালী ব্যাংকও একটা ভালো রোল প্লে করবে এই ব্যাংকিং সেক্টরের মধ্যে। আমরা ইসলামী ব্যাংকে দেখেছি, ব্র্যাক ব্যাংকে দেখেছি, এবং অন্যান্য আরো দু একটি ব্যাংকে দেখেছি। তো সেক্ষেত্রে এই রূপালী ব্যাংকটিও সেই তালিকায় রাখা যাবে আগামী দিনে, যদি রূপালী ব্যাংকের ভলিউম এবং ব্যাংকের তারল্য সংকট যে বিষয় সেটি যদি না থাকে। তো এই হচ্ছে আজকের মতো আমার স্টক অ্যানালাইসিস। তো এত সময় যারা আমাকে শুনলেন আমি তাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন, আমার আলোচনা শুনবেন, এই প্রত্যাশায় আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।